নমস্কার, গল্পকথায় সকলকে জানাই স্বাগত। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের অসীম ভালোবাসায় আঙ্গামানিয়ান গল্পটি রীতিমতো সমৃদ্ধ হয়ে উঠেছে। তাই বছর শুরু করছি আপনাদেরই পছন্দের আঙ্গামানিয়ানের চতুর্থ পর্ব দিয়ে। আগের পর্বগুলি শুনতে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করতে পারেন। গল্পগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনারা শুনবেন আঙ্গামানিয়ান চতুর্থ পর্ব। এই পর্ব রচনায় আমি অয়ন। শুরু হতে চলেছে আজকের গল্প আঙ্গামানিয়ান। আগের পর্বে যা ঘটেছিল তা হল সৌম এবং দিবাকর পুলিশের হাতে ধরা পড়ে যায়। শাস্তি হিসাবে তাদেরকে দেওয়া হয় কালা পানি অর্থাৎ দ্বীপান্তর। সেলুলার জেলে রমেনবাবুর সাথে তাদের পরিচয় হয়। তিনি দিবাকর সৌমকে একটি প্রস্তাব দেয়। আন্দামানের কোনো একটি দ্বীপে লুকিয়ে রাখা তার গুপ্তধন খুঁজতে দিবাকর আর সৌম যদি রমেনবাবুকে সাহায্য করে তাহলে তিনি এই সেলুলার জেল থেকে তাদের পালানোর ব্যবস্থা করে দেবেন। যথারীতি দিবাকর সৌম এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা তিনজন জেল থেকে পালায়। জেল থেকে পালিয়ে তারা এক ভয়ঙ্কর সাপের মুখোমুখি হয়। অবশেষে তাকে বধ করে। এরপর তারা একটি নৌকা প্রস্তুত করে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর বিভীষিকাময় রাতের অবসান ঘটেছে। তারপরে পেরিয়ে গিয়েছে আরও 7 দিন। এই 7 দিনে দিবাকর, সৌম এবং রমেনবাবু মিলে একটি মাঝারি ধরনের নৌকা বানিয়ে ফেলেছে। নৌকাটি দেখতে নদীতে চলা আর 5টি নৌকার মতো নয়। সামনের দিকটা একটু বেশি ছুচালো, পেটের দিকটা আবার বেশ মোটা। অনায়াসে সমুদ্রের জলে ভেসে থাকতে পারে। রমেনবাবু তার দাদুর থেকে ম্যাপ দেখে দিক নির্ণয়ের কৌশল বেশ ভালোভাবেই রপ্ত করেছিল। সুতরাং সমুদ্রপথে এগিয়ে যেতে তাদের বিশেষ অসুবিধা হচ্ছে না। উঁচু নিচু ঢেউয়ের সাথে তাল মিলিয়ে এখন এগিয়ে চলেছে তাদের নৌকা। এই দিকটায় স্রোতের আকুলি পিকুলি অনেকটাই কম, তাই নির্দিষ্ট দিকে নৌকা এগিয়ে নিয়ে যেতে বিশেষ বেগ পেতে হচ্ছে না। সমুদ্রের বিশাল নীল জলরাশির মধ্যে তাদেরকে একটি বিন্দুর মতো লাগছে। চারিদিকে কুয়াশার মিহি প্রলেপ জড়ানো। আবহাওয়া মনোরম বললেই চলে। জেল থেকে পালানো, শয়তানের মুখোমুখি হয়ে তাকে বধ করা, তারপর এত অল্প দিনে এমন নৌকা ভাসিয়ে বেরিয়ে পড়া, এই সমস্ত সাফল্যের আনন্দ থাকলেও তার মাঝে তাদের মনে এক নতুন ভয়ের আবির্ভাব ঘটেছে। তারা স্থলভূমি ছেড়েছে গোটা 1 দিন হয়ে গিয়েছে। আরও 1 দিনের মধ্যে যদি কোনো স্থলভাগ তাদের চোখে না পড়ে তাহলে তাদের সামনে মহাবিপদ। কারণ নৌকায় আর যতটুকু পানীয় জল আছে তাতে খুব বেশি হলে আর 1 দিন চলতে পারে। যদিও রমেনবাবুর মতে ম্যাপ অনুসারে আর 1 দিনের মধ্যেই স্থলভাগ পেয়ে যাওয়ার কথা। 3 জোড়া চোখের প্রখর দৃষ্টি কুয়াশার চাদর ভেদ করে বিশাল জলরাশির ওপরে যেন ছুটে বেড়াচ্ছে। ধীরে ধীরে সমুদ্রের বুকে নেমে এলো এক নিকষ কালো অন্ধকার। ধোঁয়ার মতো কুয়াশার সাথে সেটি মিশে গিয়ে যেন দিবাকরদের চোখে মুখে ঢুকতে লাগলো। বলাই বাহুল্য, চারিপাশে আর কিছু দৃষ্টিগোচর হয় না। এখন একমাত্র ভরসা রমেনবাবুর কম্পাস। এত বছর ধরে অনেক কষ্টে তিনি এই ম্যাপ এবং কম্পাসটিকে নিজের কাছে সযত্নে রেখেছিলেন। জেলের কাউকেই এ ব্যাপারে কিচ্ছুটি জানতে দেননি। তিনি জানতেন তার লক্ষ্য ভেদ করতে হলে এই দুটির প্রয়োজন। অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের, যখন এই দুটি তাকে ব্যবহার করতে হবে। এখন হয়তো সেই সময় এসে উপস্থিত। কম্পাসে উল্লেখিত দিক ধরে তারা এগিয়ে যেতে লাগল। ধীরে ধীরে রাত আরও গভীর হচ্ছে। কুয়াশার দাপটে আকাশটাকেও আর পরিষ্কারভাবে দেখা যায় না। নক্ষত্র দেখে দিক নির্ণয় এক প্রকার অসম্ভব।
দিবাকরদের মনে হতে লাগলো এক ধোঁয়াশাময় জগৎ যেন ধীরে ধীরে তাদেরকে গিলে খেতে আসছে। তাদের চোখে মুখে অসম্ভব ক্লান্তির ছাপ। অগত্যা ঠিক করল একজন করে ঘুমাবে আর বাকি দুইজন নৌকাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। যথারীতি তাদের পরিকল্পনা অনুসারে সৌম্য প্রথমে ঘুমালো, আর বাকি দুইজন কম্পাস ধরে উত্তর পূর্ব দিকে নৌকাটিকে এগিয়ে নিয়ে চলল। রাত আরো গভীর হলো। কটা বাজে এখন? এক এক মুহূর্ত এক এক কালের মতো লাগছে। এই বিশাল জলরাশির বুকে শুধুমাত্র এই তিনটি স্থলভাগের জীব, আর তাদের সামনে অজানা না জানি কত বিপদ সাপদের মতো ওত পেতে বসে আছে। তাদের নৌকা কুয়াশা কেটে সামনের দিকে এগোতে লাগল। সারাদিনের এত পরিশ্রম, তার উপর রাত জাগার ক্লান্তি, দুজনের কেউই সহ্য করতে পারল না। কথা বলতে বলতে নিজেদের অজান্তেই দুজনেই ঘুমিয়ে পড়ল। সেই সাথেই নিঃশব্দে অদৃষ্টের এক বিশাল পরিহাস, ভয়ঙ্কর অভিশাপ হিসাবে তাদের উপরে নেমে এলো। ঘুমিয়ে পড়ার সাথে সাথেই তাদের অজান্তে নৌকা খানিকটা দিকভ্রষ্ট হয়ে অন্য পথে এগিয়ে যেতে লাগল। তিনটি ঘুমন্ত ব্যক্তি জানতেও পারল না তাদের নৌকাটি স্থলভাগের কতটা কাছাকাছি এসে আবার স্থলভাগ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। শুধু একটি মাত্র ভুলের জন্য তারা লক্ষ্যের এত কাছাকাছি এসেও লক্ষ্য ছুঁতে পারল না। যখন তাদের ঘুম ভাঙল তখন সকাল হয়ে গিয়েছে। কুয়াশা কেটে গিয়ে এক বিশাল জলরাশি যেন দুই হাত প্রসারিত করে তাদেরকে আহ্বান জানাচ্ছে। কম্পাসের দিকে চোখ পড়তেই আতঙ্কে সকলের হাড় হিম হয়ে গেল। কম্পাস দেখাচ্ছে তাদের নৌকা এগিয়ে চলেছে উত্তর পশ্চিম দিকে। রমেনবাবু মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। গম্ভীরভাবে সে বলল, দিবাকর, সৌম্য, আমাদের সামনে ঘোর বিপদ। ম্যাপ অনুসারে নৌকা উত্তর পূর্ব দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কম্পাস দেখো, সেটি উত্তর পশ্চিম দিক নির্দেশ করছে। আমাদের নৌকা দিকভ্রষ্ট হয়েছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর বহুদূর চলেও এসেছে। সামনে সমুদ্রের রূপ দেখো। দিবাকর সৌম্য দেখল সামনে সমুদ্রের এক ভিন্ন রূপ। সমুদ্র যেন তীব্র রোষে ফুঁসছে সেখানে। তারা তিনজন নৌকার মুখ উত্তর পূর্বগামী করার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগল। ইতিমধ্যেই ঢেউগুলি মাথা চাড়া দিতে শুরু করেছে। তাদের দাপট খণ্ডন করে নৌকার মুখ ঘোরানো একরকম অসম্ভব। যতবারই তারা চেষ্টা করে ততবারই ব্যর্থ হয়। ঢেউয়ের দাপটে নৌকা ফের উত্তর পশ্চিমমুখী হয়ে যায়। আকাশে মেঘের ঘন ঘটা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে নীল আকাশের রূপ বদলে গিয়ে কালো কালো দৈত্যের মতো মেঘগুলি একে অপরের সাথে মিশে যেন ভারী হয়ে উঠছে। ভয়ঙ্কর প্রলয়ের পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন গুরুগম্ভীর ভাব ধারণ করে, ঠিক তেমন চারিদিকে এখন থমথমে ভাব বিরাজ করছে। দিবাকর দেখল সমুদ্রের নীল জলরাশি ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে। দূরে মেঘের থেকে সাদা ধোঁয়ার মতো কি যেন সমুদ্রের ওপরে একেবারে ঝাঁপিয়ে নেমে আসছে। রমেনবাবু উৎকণ্ঠায় প্রায় চিৎকার করে উঠল, সর্বনাশ দিবাকর, আমরা মহাপ্রলয়ের মুখে পড়তে চলেছি। চাপের তারতম্যের জন্য গভীর সমুদ্রে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। ইষ্টদেবতার নাম স্মরণ করো, না হলে আর বাঁচার কোনো উপায় দেখছি না। ইতিমধ্যে ধূসর কালো জলরাশির উথাল পাথাল দ্বিগুণ হয়ে উঠেছে। একটা সাদা পলকা শোলার বলের মতো তাদের নৌকাটিকে নিয়ে যেন খেলা করছে সেই ভয়ঙ্কর জলরাশি। তারা কোনো মতে নৌকার কাঠের পাটাতন চেপে ধরে বসে আছে। দূরের ভাসমান সেই মেঘ এখন তাদের খুব কাছে। সাদা ধোঁয়ার মতো প্রবল বেগে তার থেকে নেমে আসছে রাশি রাশি জলধারা। এই বৃষ্টি সৌম্য দিবাকরের গ্রামের কালবৈশাখীর বৃষ্টি নয়,
এই বৃষ্টির চাপ এতই বেশি যে তাদের নৌকা ডুবি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমন সময় হঠাৎ তাদের দৃষ্টিকে খান খান করে এক বিশাল বিদ্যুৎ রেখা সমুদ্রের জল থেকে কালো মেঘের মধ্যে ধেয়ে গেল। ঠিক তার পর মুহূর্তেই এক আকাশ ফাটানো হাহাকার দিবাকরদের রক্ত জল করে দিল। জল বোঝায় সেই বিশাল কালো মেঘ এখন তাদের মাথার উপরে। এ যেন মেঘ নয়, মেঘের মধ্যে লুকিয়ে থাকা সাক্ষাৎ মৃত্যুদূত। বৃষ্টির এই রূপ দাপট স্থলভাগের মানুষ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। কালো জলরাশি তাদের নৌকাটিকে একবার শূন্যে তুলে দিচ্ছে। তারা কোনো রকমে কাঠের পাটাতন শক্ত করে চেপে ধরে বসে আছে। হাতের চাপ আলগা হলেই গভীর জলে তলিয়ে যাবে। নৌকাটি বারংবার আছাড় খেয়ে পড়ছে কালো জলের বুকে। কখনো খানিকটা ঢুকে যাচ্ছে জলের মধ্যে, তারপরে আবার ভেসে উঠছে। রমেনবাবু, দিবাকর এবং সৌম্য প্রত্যেকে যেন জোকের মতো নৌকার কাঠের পাটাতনের গায়ে লেগে আছে। এদিকে প্রবল বৃষ্টির দাপটে নৌকার মধ্যে জল ভর্তি হতে শুরু করেছে। তাদের নৌকা মজবুত, কিন্তু এতটাও শক্তিশালী নয় যে জলের এই প্রবল দাপট সহ্য করতে পারবে। ক্রমেই নৌকার কাঠের পাটাতনে ফাটল দেখা দিতে শুরু করল। মৃত্যু এবার দোরগোড়ায়। সৌম্য চিৎকার করে বলল, দাদা, আর কিছু করার নেই, এইবার মৃত্যু নিশ্চিত। হাল ছাড়িস না ভাই, শক্ত করে ধরে রাখ। ভয় পেও না, ভয় পেলেই মৃত্যু। শক্ত করে ধরে রাখো কাঠের পাটাতনটাকে, ইষ্ট দেবতাকে স্মরণ করো। তাদের নৌকা খাবি খেতে খেতে কোনো একটি দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা তাদের পক্ষে বোঝা মুশকিল। বিপদ বুঝে আগে থেকেই রমেনবাবু কম্পাস এবং ম্যাপটিকে একটি ছোট্ট স্টিলের বাক্সে ভরে সেটাকে কোমরের সাথে বেঁধে নিয়েছিল। তাই সেটা দেখা এখন কোনো মতেই সম্ভব নয়। যদিও এখন কম্পাস দেখে দিক নির্ণয় করার মতো মনের অবস্থা তাদের নেই। মৃত্যু এখন তাদেরকে হাত বাড়িয়ে ধরতে চাইছে। নৌকার তিন প্রান্তে তিনটি কাঠের পাটাতনকে চেপে ধরে তারা এক মনে এখন ইষ্ট দেবতার নাম স্মরণ করছে। ইতিমধ্যে বৃষ্টির দাপট বেড়ে দ্বিগুণ হয়েছে। সেই সাথে শুরু হয়েছে হাওয়ার এক প্রলয়ঙ্কর তাণ্ডব। মুহূর্তের মধ্যেই সেটি বিশাল এক ঝড়ের আকার নিল। দিবাকরদের নৌকাটিকে একটা শুকনো গাছের পাতার মতো উড়িয়ে নিয়ে চলল। নৌকাটি জলের ঢেউয়ের সাথে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। ফলে দিবাকর, সৌম্য এবং রমেনবাবুর অবস্থা ক্রমেই খারাপ হয়ে যেতে লাগল। সমুদ্রের নোনা জল তাদের চোখে মুখে ঢুকে সেগুলিকে রীতিমতো অকেজো করে তুলছে। কালো জলরাশি তাদের নৌকাটিকে একবার গিলে খাচ্ছে। পরক্ষণেই তীরগুলতির মতো নৌকাটিকে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। জলের এই তীব্র চাপ নৌকাটির ফাটল ধরা কাঠের পাটাতন আর সইতে পারল না। কাঠের পাটাতনগুলি একে একে ফেটে দুখণ্ড হয়ে যেতে লাগলো। সেই সাথে নৌকাটি ভেঙে চুরমার হয়ে গেল। বলাই বাহুল্য, দিবাকর, সৌম্য এবং রমেনবাবু বিশাল জলরাশির কালো গহ্বরে হারিয়ে গেল। চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে রইল সৌম্য। তারপর ধীরে ধীরে সব মনে পড়তেই ধরফর করে উঠে বসল। মাথা ঘুরিয়ে চারিদিকে নজর ফেলতেই বুকের ভেতরটা তার ছ্যাদ করে উঠল। কোথায় দিবাকর? কোথায় বা রমেনবাবু? জনমানব শূন্য গোটা এলাকাটা একেবারে খা খা করছে। শুধুমাত্র সৌম্য তটের ওপরে বালি মাখামাখি হয়ে পড়ে আছে। অদূরেই জঙ্গল আরম্ভ হয়েছে। সৌম্য হয়তো এভাবে অনেক সময় পড়েছিল, কারণ রোদের তাপে তার পরনের পোশাকটি প্রায় শুকিয়ে এসেছে। পরপর সমস্ত ঘটনাগুলো একসাথে চিন্তা করেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইতিমধ্যে সে বুঝে গিয়েছে
যে সমুদ্রের মধ্যে উৎপত্তি হওয়া সেই ঝড়ের জন্যই সে এই দ্বীপে এসে পড়েছে। কিন্তু দিবাকর, রমেনবাবু তারা কোথায়? তারা কি গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছে? এইসব চিন্তা করতে করতে বেদনায় সৌমের হৃদয় একেবারে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। পরক্ষণেই ভারাক্রান্ত মনকে সে এই বলে সান্ত্বনা দিল যে সমুদ্রে সে প্রলয়ঙ্কর ঢেউ হয়তো দিবাকর এবং রমেনবাবুকেও অন্য কোনো দ্বীপে নিয়ে গিয়ে ফেলেছে। এবার সে উঠে দাঁড়ালো। গায়ে লেগে থাকা সমস্ত বালি ঝেড়ে টলমলো পায়ে এগিয়ে চলতে লাগলো। হেঁটে চলে বেড়ানোর মতো ক্ষমতা তার শরীরে নেই। ক্ষুধা তৃষ্ণায় সমগ্র দেহ কাহিল হয়ে পড়েছে। কিন্তু এই সমুদ্র তটে পড়ে থাকলে মৃত্যু অনিবার্য। অগত্যা তাই সোম জঙ্গলের দিকেই এগোতে লাগল। খানিকক্ষণ টলমলো পায়ে হাঁটার পর সে জঙ্গলে প্রবেশ করল। জঙ্গল এখানে তেমন ঘন নয়। উঁচু উঁচু কিছু নারকেল, খেজুর এবং বাদাম গাছ ফাঁকা ফাঁকাভাবে দাঁড়িয়ে আছে। আরও যে সমস্ত গাছ আছে সেগুলি সৌমর কাছে নতুন। বিভিন্ন নাম না জানা পাখি এদিক সেদিক থেকে ডাক দিচ্ছে। সূর্যের অবস্থান দেখে সৌম আন্দাজ করল সময়টা দুপুর। মনে মনে সে হিসেব কষে বুঝল যে সে গোটা রাত ওই সমুদ্র তটেই পড়েছিল। শরীরটা তার ভীষণ দুর্বল, সেই সাথে ক্ষুধা তৃষ্ণার জ্বালা তাকে একেবারে বিকল করে তুলছে। সবার প্রথমে তাকে পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগলো দিবাকরের কথা, রমেনবাবুর কথা। তারা কি আর ফিরবে না তার কাছে? সৌমই বা সভ্য জগতে ফিরবে কিভাবে? তার দুই চোখ বেয়ে জল নেমে এলো। আর হাঁটতে পারছে না সে। জলের অভাবে ধীরে ধীরে তার সমগ্র শরীর অকেজ হয়ে পড়ছে। এবার সে বসে পড়ল মাটিতে। মাটি বললে অবশ্য কম বলা হয়। সমগ্র জঙ্গল জুড়ে কেউ যেন সবুজ গালিচা পেতে রেখেছে। আজ সন্ধে নামার আগে জলের ব্যবস্থা না করতে পারলে সৌমর শরীর আরও অকেজ হয়ে পড়বে। সেই অকেজ শরীর নিয়ে তখন আর হাঁটা চলা করা সম্ভব হয়ে উঠবে না। জঙ্গল এখানে ঠিক সন্নিবিষ্ট নয়। ফাঁকা ফাঁকাভাবে উঁচু কিছু গাছ, তার ভিতর বেশিরভাগই নারকেল গাছ। এদিকে ওদিকে তাকাতেই পেয়ারা গাছের মতো একটা গাছ তার চোখে পড়ল। তবে তাতে ফলের কোনো বালাই নেই। ফল খেয়ে শরীরটাকে যে একটু চাঙ্গা করবে সেই উপায়ও নেই। আশেপাশের কোনো গাছেই কোনো ফল সৌম দেখতে পেল না। অগত্যা জলের খোঁজ তাকে করতেই হবে, নচেত নিশ্চিত মৃত্যু। পেয়ারা গাছের মতো দেখতে গাছটির একটি অনুচ্চ ডাল সে ভেঙে নিল। সেটাতে ভর দিয়ে সে এবার ধীরে ধীরে জঙ্গলের গভীরে প্রবেশ করল। গোটা দিন সে জঙ্গলের মধ্যে পাগলের মতো জলের সন্ধান করল, কিন্তু জলের খোঁজ কোথাও পাওয়া গেল না। ইতিমধ্যে তার শরীর আরও দুর্বল হয়ে উঠেছে। হাঁটা চলার শেষ শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। অবশেষে ঠিক করল সে সমুদ্র তটেই ফিরে যাবে। সমুদ্রের জল খেয়েই সে কিছুটা তৃষ্ণা মেটানোর চেষ্টা করবে। যদিও সে জানে সমুদ্রের নোনা জল তার তৃষ্ণা মেটাতে পারবে না, উল্টে তার শরীরকে আরও বিকল করে তুলতে পারে। তবুও বেঁচে থাকার শেষ চেষ্টা তাকে করতে হবে। খানিকক্ষণ ইতস্ততভাবে হাঁটাহাঁটি করার পর সে থমকে দাঁড়ালো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। জঙ্গলের মধ্যে সে কোন পথে এসেছিল? চিহ্ন? না, কোনো চিহ্ন তো সে করেনি। তাহলে এখন সে তটে ফিরবে কি করে? জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সৌম নিজের অজান্তেই পথ হারিয়ে ফেলেছে। এখন তার পক্ষে সেই পথ খুঁজে আবার সমুদ্র তটে ফিরে যাওয়া রীতিমতো অসম্ভব। সৌমর নিজের ওপর প্রচণ্ড রাগ হতে লাগলো। হাত দিয়ে মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো।
এই অজানা দ্বীপের অজানা গহীন জঙ্গলে সে পথ হারিয়ে ফেলেছে। ক্ষুধা তৃষ্ণা হয়তো তার অক্সিজেন গ্রহণ করার ক্ষমতাটাকেই কেড়ে নেবে। কয়দিন পর দেখা যাবে তার কঙ্কালসার মৃত দেহটি কোনো গাছের গোড়ায় ঠেস দিয়ে বসে আছে। এই সমস্ত ভেবে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। পাগলের মতো আশেপাশের কিছু গুল্ম জাতীয় গাছের লতা পাতা মুখের ভিতরে ঢুকিয়ে চেবাতে লাগলো। পরক্ষণেই বিকট তেতো স্বাদের জন্য সেগুলিকে মুখ থেকে বার করে ফেলল। তার মনে হতে লাগলো এই জঙ্গলটা যেন এক বিশাল খাঁচা, আর সে তার ভিতরে বন্দী। এদিকে দিনের আলো ফুরিয়ে আসতে আর বেশি সময় বাকি নেই। অন্ধকারে এই অজানা জঙ্গলের পথে সে এগিয়ে চলতে পারবে না। তাই কোনো রকমে এই কষ্ট সহ্য করে যদি আজকের রাতটা সে কাটিয়ে দিতে পারে, কাল সকালেই যে করেই হোক জলের একটা ব্যবস্থা করবেই। সমু একটা গাছের গায়ে হেলান দিয়ে বসল। এমন সময় তার খেয়াল হলো কয়েক জোড়া চোখ যেন তাকে দেখছে, বলা চলে তার উপরে নজর রাখছে। জিজ্ঞাসু তীক্ষ্ণ সেই দৃষ্টি। সমু ঘাড় উঁচু করে গাছগুলির ওপরের ডালের দিকে তাকালো। প্রতিটা গাছের ডালে দু চারটে করে বাঁদর বসে আছে। যেমন কিংভূত মার্কা দেখতে, তেমনি অদ্ভুত তাদের ভাবভঙ্গি। লম্বা লেজ, ধূসর গায়ের রং। তারা সবাই মিলে খুব উৎসাহের সাথে সৌম্যকে যেন জরিপ করছে। সৌম্যর মনে হলো বাঁদরগুলো যেন তার হীন দিন দশা দেখে ব্যঙ্গ বিদ্রুপের হাসি হাসছে। মনে মনে ভীষণ রাগ হলো তার। ইচ্ছে করলো হাতের লাঠিটা ছুঁড়ে বেটাদের তাড়িয়ে দিতে। কিন্তু পরক্ষণেই তার মনে একটা চাপা আতঙ্ক ঘনীভূত হতে লাগলো। তারা সংখ্যায় অনেক বেশি, আর সৌম্য একা। সবাই মিলে যদি সৌম্যকে আক্রমণ করে তাহলে তাকে ঘোর বিপদে পড়তে হবে। তবে এমন কিছু ঘটল না। তার বদলে যেটা ঘটল সে এক অদ্ভুত ঘটনা। কোনো কারণে দুটি বাদরের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল। তারা একে অপরকে খামচে দেয়, দাঁত মুখ খিচিয়ে রাগের প্রদর্শন করে। দুটোই মিলে এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়ায়। তবে বাকি বাঁদরদের মধ্যে এই ঝগড়া নিয়ে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। কেমন একটা নির্লিপ্ত ভাব, যেন এ আর নতুন কি, এ তো মাঝে মধ্যেই হয়। উল্টে তাদের নজর একেবারে সৌম্যর উপরে আবদ্ধ। এই ধরনের জীব তারা আগেও দেখেছে, তা সত্ত্বেও হয়তো সৌম্যর মধ্যে কিছু নতুনত্ব খুঁজে পেয়েছে তারা। সেই কারণে একেবারে মন দিয়ে নিরীক্ষণ করছে সৌম্যকে। বাদরগুলির দেহের তুলনায় লেজটা অনেকটাই লম্বা এবং তার ব্যবহারও চমৎকার। গাছের ডালে লেজটিকে জড়িয়ে অনায়াসে শরীরটাকে ঝুলিয়ে রাখতে পারে। বিবাদরত বাদর দুটি এবার মারপিট করতে করতে একটি উঁচু লম্বা নারকেল গাছে লাফিয়ে পড়ল। সৌম্য এতক্ষণ বসে বসে এই সবই দেখছিল। এবার সে জঙ্গলের মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল। বাদর দুটির লাফালাফিতে নারকেল গাছটি দুলতে শুরু করেছে। সৌম্য যেখানে শুয়ে সেখান থেকে নারকেল গাছটির দূরত্ব হাত দুয়েক হবে। এবার তাদের ঝগড়ার গতি একটু মন্দীভূত হলো, যেন কিছু মুহূর্তের বিশ্রাম। তারপর আবার শুরু হলো। এ ওকে খামচে দেয় তো ও একে হাঁচড়ে দেয়, কখনো বা দাঁত বের করে ভেঙচি কাটে। এইসব দৃশ্য দেখে এত বিপদের মধ্যেও সৌম্যর যেন হাসি পেল। বাদর দুটির মধ্যে এবার এক প্রকার ধস্তাধস্তি লেগে গেল। মারপিট করতে করতে একটি বাদর অপরটির হাতে এক মোক্ষম কামড় বসিয়ে দেয়। সেটি চিৎকার করে লাফালাফি জুড়ে দেয়। ফলস্বরূপ বিবাদ আরও তুঙ্গে ওঠে। তাদের প্রবল ধস্তাধস্তিতে গাছের থেকে একটি ডাব সোজা এসে নিচে পড়ে। সৌম্যর নজর গাছটির দিকেই ছিল, না হলে ডাবটা সরাসরি তার মাথায় এসে পড়ত। সে মোক্ষম সময়ে সরে গিয়ে প্রাণ বাঁচায়। ডাবটি মাটিতে পড়ে ফেটে যায়, তার থেকে জল বেরোতে থাকে।
সৌম্য একটা চিৎকার করে লাফিয়ে ওঠে। 2 হাত দিয়ে সে ডাবটিকে তুলে নেয়, তারপর তার ফাটলে মুখ দিয়ে চোচো করে টানতে থাকে। জলের কিছুটা তার গলায় পৌঁছায়, বাকিটা মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়তে থাকে। সত্যি ভাগ্যের হিসেব বড়ই জটিল। যেখানে নিশ্চিত মৃত্যুর হাতছানি, যেখানে বেঁচে থাকার ন্যূনতম আশাকেও স্বপ্ন বলে মনে হয়, সেখানে ভাগ্যই হয়তো উদ্ধারকর্তা হয়ে ওঠে। এক্ষেত্রে সৌম্যের সাথেও এমন কিছুই হতে চলেছে। সৌম্য ডাবটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তার ভেতর থেকে জলের শেষ বিন্দুটুকুও শুষে নিচ্ছে। ওদিকে সৌম্যর চিৎকার ও লাফিয়ে এসে ডাবটিকে তুলে নেওয়া, এসব দেখে কখন যেন বাদর দুটির মারপিট থেমে গিয়েছে। তারা এক দৃষ্টে সৌম্যর দিকেই চেয়ে আছে। সৌম্যর এইরূপ আচরণে তারা যেন বড়ই বিস্মিত হয়ে পড়েছে। উক্ত নারকেল গাছটিতে বসে থাকা বাদর দুটির একটি এবার খুব সন্দিগ্ধ মনে ইচ্ছে করে আরেকটি ডাব ওপর থেকে নিচে ফেলে দিল, যেন সে সৌম্যকে পরীক্ষা করতে চায়। অবশ্য এত কিছুর দিকে সৌম্যর খেয়াল নেই। ডাবটি মাটিতে পড়তেই স্বভাবতই সে আবার ছুটে এলো। 2 হাত দিয়ে ডাবটিকে তুলে নিয়ে একই রকমভাবে তার জল শুষে নিতে লাগলো। উক্ত নারকেল গাছটিতে বসে থাকা অপর বাদরটির মনেও একই রকম ইচ্ছা জাগল। সেও একটি ডাব ওপর থেকে ফেলে দিল। বলাই বাহুল্য, সৌম্য একই রকমভাবে সেই ডাবটি তুলে জল খেতে লাগল। সৌম্যর লাফিয়ে লাফিয়ে ডাব ধরা, তারপর মুখ উঁচু করে জল খাওয়া, এইসব দেখে সমস্ত বাদরের দল যেন বেজায় আনন্দ পেয়েছে। তারা লাফিয়ে লাফিয়ে এগাছ ওগাছ করছে, আর একের পর এক ডাব নিচে পড়ছে। তবে গাছ থেকে ডাব ছিঁড়ে মাটিতে ফেলার কাজ কয়েকটি বাদরই করছে। বাকি সবগুলি গাছের ডালে সার বেঁধে বসে আছে। এই ডাব ধরা খেলার মজা 2 চোখ ভরে উপভোগ করছে। কয়েকটি বাদর ছুঁড়ে ছুঁড়ে ডাব নারকেল নিচে ফেলছে, আর সৌম্য ছুটে গিয়ে সেগুলিকে সংগ্রহ করছে। সভ্য জগৎ থেকে অনেক দূরে এই অসভ্য জগতেও খেলার ধরনের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। শুধুমাত্র পরিবর্তন ঘটেছে খেলোয়াড়ের। সভ্য জগতে বাদর খেলা দেখায় মানুষের মনোরঞ্জনের জন্য। এখানে একটি মানুষ নিজের অজান্তেই খেলা দেখাচ্ছে, তবে সেটি বাদরের মনোরঞ্জনের জন্য। সৌম্য খানিক সময় এভাবে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে কয়েকটি ডাবের জল আকণ্ঠ পর্যন্ত পান করে সে তার সমস্ত তৃষ্ণা নির্বাপিত করেছে। আর বাকি কিছু ডাব নারকেল সে সংগ্রহ করে রেখেছে এক জায়গায়। সৌম্য ক্লান্ত হয়ে গেলেও বাদরের উৎসাহ যেন বিরামহীন। ঘুমিয়ে পড়ার পূর্ব মুহূর্তেও সৌম্য শুনতে পেল এদিকে ওদিকে ঢুপঢাপ করে ডাব নারকেল পড়ছে। কতক্ষণ ঘুমিয়েছিল বলা মুশকিল। সূর্য অনেক সময় আগেই নীল দিগন্তে মিশে গিয়েছে। ঘুম ভাঙতেই সৌম্য লাফিয়ে উঠল। শরীরটা আগের থেকে তার একটু চাঙ্গা লাগছে। এই বিশাল জঙ্গলে সন্ধ্যের পর থেকেই নিশ্ছিদ্র অন্ধকার বিরাজ করার কথা, কিন্তু কি একটা রঙিন আলোয় যেন গোটা জঙ্গলটা ভাসছে। মোহময় সেই আলোর ছটা গাছপালার ফাঁক দিয়ে এসে সৌম্যের হাতে পায়ে পড়ছে। কোথা থেকে আসছে এই আলো? আলোর উৎসস্থল লক্ষ্য করে সৌম্য সেদিকে এগোতে লাগল। সৌম্য যেই জায়গাটা দিয়ে হাঁটছে সেখানকার অন্ধকারও দূর হয়েছে সেই আলোয়। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে নীলাভ সবজেটে আলো বিচ্ছুরিত হয়ে জঙ্গলের ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, যার ফলস্বরূপ রাতের অন্ধকার জঙ্গলের মধ্যে ঠিক গাঢ় হতে পারেনি। প্রায় 50-60 গজ হেঁটে যাওয়ার পর একটা লতা জাতীয় গাছের ঝোপের সামনে এসে উপস্থিত হলো। ঝোপের পিছনেই
সেই নীলাভ সবজেটে আলোর উৎস। সৌমের সামনে অনেকটা জায়গা জুড়ে আড়াআড়িভাবে এই লতা গুল্মের ঝোপ। প্রাচীরের মতো সেটি সৌমের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। লতা গুল্মের এই ঝোপ জঙ্গলের একটি অংশকে বাকি জঙ্গলের থেকে এক প্রকার আলাদা করে রেখেছে। সৌমর কৌতূহল বাড়তে লাগলো। আলোর উৎসস্থল তাকে দেখতেই হবে। ঝোপের ফাঁক দিয়ে নীলাভ সবজেটে আলো উকি দিচ্ছে, কিন্তু আলোর উল্টো পিঠে অর্থাৎ সৌমের সামনে ঝোপের কিছু কিছু অংশে যেন অন্ধকার জমাট বেঁধে রয়েছে। সাহস করে সেই অন্ধকার টোপকে আলোর উৎসস্থল খুঁজতে সে একটু ইতস্তত করছিল। দিনের আলো থাকলে হয়তো সে দুহাত দিয়ে ঝোপঝাড় ফাঁক করে দেখত তার ওপাশে কি আছে। সন্ধে নামার আগে জলের খোঁজে সে জঙ্গলের মধ্যে বিস্তর ঘোরাঘুরি করেছে, কিন্তু এই দিকটায় হয়তো সে আসেনি। না হলে প্রাচীরের মতো আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা এই লতা জাতীয় গাছের ঝোপঝাড় নিশ্চয়ই তার চোখে পড়ত। বিচ্ছুরিত রশ্মিগুলি জঙ্গলের আলো আধারী রহস্যময় ভাবকে যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এক কথায় জঙ্গলটিকে রূপকথার জঙ্গলে পরিণত করেছে। ঝোপের দলা পাকানো অন্ধকার দেখে সেখানে প্রবেশের জন্য ঠিক সাহস সঞ্চয় করতে পারছিল না সে। এমন সময় অন্ধকারের ভেতর থেকে খসমস করে কিসের একটা শব্দ হলো। সৌম্য চমকে উঠে 2 পা পিছনে সরে এলো। এই অজানা দ্বীপের অজানা জঙ্গলে সে সম্পূর্ণরূপে একা। সব থেকে বড় কথা, সে নিরস্ত্র। কোনো বিপদে সে নিজেকে রক্ষা করবে কি করে? ঝোপের সেই অন্ধকারে চোখ রেখে 1 পা 2 পা করে সে পিছু হাঁটতে শুরু করল। এবার অন্ধকার ঝোপের মধ্যে থেকে মন্থর গতিতে একটি প্রাণী বেরিয়ে এলো। মিশমিশে কালো তার গায়ের রং, হলদেটে চোখ। 4 পায়ে হেঁটে সে ঝোপের অন্ধকার ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। একটা বুনো শুয়োর। সাধারণ শুয়োরের থেকে মুখটা যেন একটু বেশিই লম্বা, আকারেও বড়। নাকের দুপাশ দিয়ে 2টি ধারালো দাঁত গোল হয়ে মুড়ে গিয়েছে। সৌম্য তাদের গ্রামে অনেক শুয়োর দেখেছে, তাই একটা শুয়োর দেখে সে ভয় পাওয়ার পাত্র নয়। যথারীতি তার আতঙ্কের ভাব অনেকটাই মন্দীভূত হয়ে যেতে লাগলো। জন্তুটির দৃষ্টি সৌম্যর ওপর থেকে একটুও নড়ছে না। সে এক দৃষ্টে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য এবার হাত মাথার ওপরে তুলে শুয়োরটিকে ভয় দেখানোর জন্য উদ্যত হতেই ঝোপের অন্ধকার ঠেলে আরও কয়েকটি শুয়োর বেরিয়ে এলো। সবকটিকেই দেখতে একই রকম, যেন একটি অপরটির প্রতিবিম্ব। তার মন্দীভূত হয়ে পড়া আতঙ্ক যেন এবার দরদর করে বাড়তে শুরু করল। জন্তুগুলি হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। আক্রমণের পূর্বে তারা সৌম্যকে মেপে নিচ্ছে। 1 পা 2 পা করে যেই না সৌম্য পিছিয়েছে, অমনি একটি শুয়োর নাকে একটি অদ্ভুত শব্দ করে 1 পা এগিয়ে এলো। সেই সাথে বাকিরাও নড়ে চড়ে যেন আক্রমণের জন্য প্রস্তুত হতে লাগলো। মৃত্যু এবার দোরগোড়ায়। এই বুনো শুয়োরের গতির সাথে সৌম্য কখনোই পেরে উঠবে না, তাই পালানো বৃথা। যে বিচ্ছুরিত আলোর ছটা গোটা জঙ্গলের এদিকে ওদিকে মেখেছিল, সেগুলো যেন এবার কেমন ফ্যাকাশে হতে শুরু করেছে। সেই সাথে জঙ্গলের অন্ধকার গাঢ় হচ্ছে। এই বেলায় সৌম্য আর চোখে আশেপাশের গাছপালাগুলিকে একটু জরিপ করে নিতে লাগলো। এটাই এখন তার বাঁচার পথ। দৌড়ে গিয়ে যদি একটি গাছে সে উঠে পড়তে পারে, তাহলে হয়তো এই যাত্রায় সে বেঁচে যাবে। আর চোখে সে ডানে বায়ে দেখতে লাগলো। এমন কোনো গাছ তার চোখে পড়ল না, হয়তো বা আছে একটু দূরে। একই জঙ্গলের অন্ধকার, তার উপরে আর চোখে হয়তো ঠাউর করা যাচ্ছে না। বুনো শুয়োরগুলি কিন্তু মাটির পুতুলের মতো স্থির হয়ে সৌম্যর দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে।
সৌম্য যেই একটু নড়ে তারাও সৌম্যর দিকে এগিয়ে আসে। তারা চোখ দিয়ে যেন সৌম্যকে এক প্রকার বেঁধে রেখেছে। কতক্ষণ এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে সে? এদিকে আতঙ্কে ভয়ে সৌম্যর গোটা শরীর শক্ত হয়ে উঠছে। যত সময় যাচ্ছে ততই যেন মৃত্যু তার কাছে এগিয়ে আসছে। ইংরেজদের হাতে ধরা পড়ার পর থেকেই বিভিন্ন ধরনের বিপদের মুখোমুখি তারা হয়েছে এবং বলাই বাহুল্য উত্তীর্ণ হয়েছে। ফলে এই চরম বিপদের মুহূর্তেও সৌম্যর নার্ভ একেবারে বিকল হয়ে গেল না। আর নয়, সে ঠিক করল এবার পিছনে ফিরে প্রাণপণে দৌড় লাগাবে। তারপর সামনে যদি কোনো গাছ পায় তাতে চড়ে যাওয়ার চেষ্টা করবে। বাকিটা কপালের ওপর। যেমন ভাবনা তেমনি কাজ। পিছনে ঘুরে সে দৌড় লাগালো। সেই সাথে বুনো শুয়োরের দল মাটি কাঁপিয়ে সৌম্যর পিছু ধরল। মৃত্যু পরোয়ানা নিয়ে তারা ছুটে আসছে সৌম্যের দিকে। বেশি সময় সৌম্য তাদেরকে পিছনে ফেলে সামনে দৌড়ে যেতে পারবে না। সৌম্য কেন, যে কোনো মানুষের পক্ষেই এটি রীতিমতো অসম্ভব। তবুও প্রাণপণে সে চেষ্টা করতে লাগল। মুখ তুলে গায়ের সমস্ত শক্তি দিয়ে সৌম্য তার গতি বাড়ালো। সৌম্য কিন্তু বেশি সময় দৌড়াতে পারল না। অন্ধকারে সরাসরি একটি গাছের গায়ে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। তবে সেই সাথে যে ঘটনা ঘটল তা রীতিমতো অকল্পনীয়। সৌম্য যেই দিকে দৌড়ে যাচ্ছিল সেই দিক থেকে কয়েকটি বল্লমের মতো কিছু তীর বেগে ছুটে আসে এবং সৌম্যের পিছনে দৌড়াতে থাকা হিংস্র বুনো শুয়োরগুলির গায়ে গভীরভাবে গেঁথে যায়। মাটিতে লুটিয়ে পড়ে তারা। বাকিগুলি বিপদ বুঝে ত্রাহি ত্রাহি রব তুলে পালায়। এই ধারালো বল্লম সৌম্যর শরীরটাকেও এফোড় ওফোড় করে দিতে পারত, কিন্তু বাদ সাধল তার ভাগ্য। সেখানে হয়তো লেখা আছে অন্য কিছু। সৌম্যর অদৃষ্ট তাকে নিশ্চিত মৃত্যুর থেকে ফিরিয়ে আনল। যেদিকে সে দৌড়ে যাচ্ছিল সেই দিক থেকে কয়েকটি ধারালো বল্লম ছুটে এসেছিল ঠিকই, কিন্তু সেগুলি সৌম্যকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। কারণ সৌম্যর দৌড়ানোর পথে একটি গাছ ছিল। সৌম্যর দিকে ধেয়ে আসা মৃত্যুরূপী সেই ধারালো বল্লম গাছটির উল্টো পিঠে বিঁধে যায়, আর সৌম্য গাছের গায়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই সে দেখল বলিরেখার আঁকিবুকিতে জর্জরিত একটি মুখ তার উপরে ঝুঁকে আছে। রক্তের মতো লাল তার চোখ। পাশেই একটা অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছে। তার হলদেটে আলোতে দিব্যি বোঝা যাচ্ছে মুখটি একটি মানুষের, তবে কয়লার মতো কালো গাত্রবর্ণ তার। সৌম্য হকচকিয়ে উঠে বসল। সে দেখল গোটা দশে কালো কালো মানুষ বল্লম হাতে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সামনে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের পাশে কয়েকটি রক্তাক্ত বুনো শুয়োরের দেহ পড়ে রয়েছে। জ্ঞান ফিরে সমস্ত ব্যাপারটা বুঝতে সৌম্যর আধ মিনিট সময় লাগল। তবে তার অদ্ভুতভাবে বেঁচে যাওয়ার ব্যাপারটা অজানাই রয়ে গেল। রমেনবাবুর মুখে আন্দামানের ভয়ঙ্কর আদিবাসী শ্রেণীর মানুষের কথা সে শুনেছিল। এখন যে সে তাদেরই খপ্পরে পড়েছে সেটা সে বিলক্ষণ বুঝতে পেরেছে। লোকগুলি উচ্চতায় মাঝারি গোছের, চওড়া কাঁধ এবং পেশিবহুল বলিষ্ঠ হাত দেখে সহজেই বোঝা যায় এরা খুব পরিশ্রমী। মুখের আদল আদ্যপ্রান্ত বন মানুষের মতো। ভোঁতা নাক, নাকের মাথা হালকা উঁচু হয়ে তার ছিদ্র দুটিকে যেন সামনে তুলে ধরেছে। পরনের পোশাক বলতে যৌনাঙ্গের সামনে এক ফালি কাপড় ঝুলছে, তবে সেটি হয়তো কাপড় নয়, কোনো জন্তু জানোয়ারের ছাল। ভাবলে সেই নির্লিপ্ত মুখে তারা সৌম্যকে ঘিরে দাঁড়িয়ে আছে। অগ্নিকুণ্ডটি যদি না জ্বলত তাহলে অন্ধকারে হয়তো তাদেরকে দেখা যেত না। এমনই কালো গায়ের রং যে অনায়াসে অন্ধকারে মিশে যেতে পারে। ওদের মধ্যে যে লোকটি সৌম্যর মুখের উপরে ঝুঁকেছিল তার বয়স একটু বেশি। চামড়ায় ভাঁজ পড়েছে ঠিকই, কিন্তু চেহারা
রীতিমতো বলিষ্ঠ। সে এবার সৌম্যর সোজাসুজি বসল। খুব প্রখর সন্দিগ্ধ দৃষ্টিতে সৌম্যকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। কি মনে হতেই সৌম্য ধরফর করে উঠে দাঁড়াতে গেল। পরক্ষণেই তার সেই চেষ্টা ব্যর্থ হলো। এবার সে খেয়াল করল লতা পাতা দিয়ে তৈরি এক ধরনের দড়ি দিয়ে অদ্ভুত কায়দায় তার পা দুটি বেঁধে রাখা হয়েছে। কি করবে আদিবাসীগুলি সৌম্যকে নিয়ে? তাকে ঝলসে তার মাংস খাবে কি? এভাবে ঘিরে দাঁড়িয়েই বা আছে কেন? কিছু করার হলে করছে নাই বা কেন? ইতিমধ্যেই এই ধরনের নানা প্রশ্ন এবং তার মন গড়ন উত্তর সৌম্যর মনের মধ্যে উকি দিতে শুরু করেছে। বয়স্ক আদিবাসীটি এবার হাতে একটি ইশারা করল। সেই সাথে বাকি সকলে মাটিতে বসে পড়ল। সৌম্য বুঝল এই লোকটি হয়তো এদের মোড়ল। পাংশু বদনে সকলে সৌম্যকে ঘিরে চুপচাপ বসে আছে। শুধু বয়স্ক লোকটি প্রথম থেকেই সৌম্যকে জরিপ করে চলেছে। কি এত দেখছে সে? তার চোখের চাহনি দেখলে বোঝা যায় যে সে সৌম্যকে দেখে খুব একটা অবাক হয়নি। এই ধরনের মানুষ সে আগেও দেখেছে। সেই আগের দেখা মানুষগুলির সাথে সৌম্যকে যেন মিলিয়ে নিতে চাইছে। সৌম্যর বড় অস্বস্তি হতে লাগল। এভাবে কতক্ষণ বসে থাকা যায়? লোকগুলোর যে ভীষণ কিছু অভিসন্ধি আছে সেটা এতক্ষণে সৌম্য বেশ বুঝতে পেরেছে। রমেনবাবু বলেছিল এই সমস্ত আদিবাসীরা সভ্য জগতের মানুষদের পেলে তাদেরকে মেরে তাদের মাংস দিয়ে উৎসব পালন করে। এই সব ভেবে আতঙ্কে উৎকণ্ঠায় সৌম্য যেন একেবারে কুঁকড়ে গেল। অজানা দ্বীপের এই অজানা জঙ্গলে রাত যেন বড় বেশি ভয়ঙ্কর। জঙ্গলের ইতিউতি খেলে বেড়ানো সেই বিচ্ছুরিত আলোর ছটা এখন আর নেই। চাঁদ মেঘের আড়ালে চলে যাওয়ার সাথে সাথে একরাশ দৈত্যের মতো অন্ধকার যেন গিলে খেয়েছে গোটা জঙ্গলটিকে। গ্রাম বাংলার বন জঙ্গলের মতো ঝিঝি পোকার ডাক এখানেও আছে, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে নাম না জানা জীবজন্তুর ডাক। এত উৎকণ্ঠার মধ্যেও বসে থাকতে থাকতে সৌম্য কখন জানি ঘুমিয়ে পড়েছে। আদিবাসীগুলির চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। তারা একই রকমভাবে সৌম্যকে ঘিরে বসে রইল। ধীরে ধীরে রাত ফুরিয়ে এলো। যথারীতি পূবের আকাশে রং ধরতে শুরু করেছে। আদিবাসী লোকগুলি এবার উঠে পড়ল। মোড়লের ইশারায় তারা বুনো শুয়োরগুলিকে বল্লমের সাথে ঝুলিয়ে বাঁধতে শুরু করল। আদিম মানুষ পশু শিকারের পর যেভাবে পশুর মৃতদেহটি লাঠির সাথে বেঁধে ঝুলিয়ে নিয়ে আসে, ঠিক সেইভাবেই এই শ্রেণীর আদিবাসীরা বুনো শুয়োরের দেহগুলিকে বল্লমের লাঠির সাথে বেঁধে ঝুলিয়ে নিল। সবকটি দেহ বেঁধে ফেলা হয়ে গেলে সৌম্যকে টেনে তার হাত দুটি জড়ো করে বেঁধে ফেলল। এতক্ষণ মরার মতো ঘুমোচ্ছিল সে। এই টানাটানিতে তার ঘুম ভেঙে গেল। এবার তার বাঁধা হাত পায়ের মধ্যে দিয়ে বল্লমের লাঠি গলিয়ে দেওয়া হলো। বুনো শুয়োরগুলিকে যেভাবে ঝুলিয়ে নেওয়া হয়েছে তাকেও সেভাবে ঝুলিয়ে আদিবাসী লোকগুলি হাঁটতে শুরু করল। অর্থাৎ গোটা রাত তারা জঙ্গলে আগুন জ্বালিয়ে অপেক্ষা করেছে দিনের আলো ফুটবার। তাই ভোর হতে না হতেই তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকলের সামনে সেই মোড়ল গোছের আদিবাসীটি হাঁটছে। বাকিরা তার পিছনে পিছনে সার বেঁধে চলেছে। মুক্তি পাওয়ার আশায় সৌম্য কয়েকবার ছটফট করেছিল বটে, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। উল্টে সেই ঝুলন্ত অবস্থায় ওই বলিষ্ঠ মানুষগুলির বিশাল বিশাল কিছু লাথি হজম করতে হয়েছিল তাকে। সৌম্য দিবাকরদের এই অভিযানে নিঃশব্দে হঠাৎই যুক্ত হয়ে গিয়েছে একটি জংলি অধ্যায়। এইবার সেই গল্পে আসা যাক। যে কালো কুচকুচে প্রায় বন মানুষ শ্রেণীর মানুষগুলি সৌম্যকে নিয়ে এগিয়ে চলেছে তারা হলো অঙ্গি। অঙ্গিরা এক বিশেষ ধরনের আদিবাসী।
তাদের নিজেদের কিছু বৈশিষ্ট্য তাদেরকে বাকি আদিবাসীদের থেকে অনেকাংশেই পৃথক করেছে। এই গোষ্ঠীতে বেহিসাবি বা অপ্রয়োজনীয় মানুষের সংখ্যা বেড়ে গেলে সেই অপ্রয়োজনীয় মানুষটিকে তারা হত্যা করে। এই হত্যা করার পদ্ধতিও চমকপ্রদ। অঙ্গীদের ভগবান তথা উপাস্য দেবতা হল বোয়ান। গোষ্ঠীতে যে ব্যক্তি অপ্রয়োজনীয় হয়ে পড়ে সেই ব্যক্তিকে এই দেবতার জন্য উৎসর্গ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বর্বর নিয়ম তথা প্রথা তাদের মধ্যে আছে। অঙ্গীরা অন্যান্য আদিবাসীদের তুলনায় অনেক বেশি হিংস্র এবং নির্দয় প্রকৃতির হয়। এই গোটা দ্বীপটিতে অঙ্গীদেরই বসবাস। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে দ্বীপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। প্রতিটি দলের একজন করে প্রধান থাকে এবং সমস্ত দলগুলিকে নিয়ে একজন সর্বোপরি প্রধান থাকে, যে সমস্ত দলগুলিকে পরিচালনা করে। প্রতিটি আলাদা আলাদা দল জঙ্গলের ভিন্ন ভিন্ন জায়গায় শিকার করে। শিকার করতে তারা কেউ কারোর এলাকায় ঢোকে না। একটি নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি দলকে উপঢৌকন হিসাবে শিকার করা জীবজন্তু সর্বোপরি দলনেতাকে পাঠাতে হয়। কোনো কারণে কোনো দল যদি উপঢৌকন পাঠাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই দলের নেতাকে দেবতা বোয়ানের কাছে উৎসর্গ করা হয়। তেমনই একটি দল আজ শিকার করতে এসে সৌম্যকে পায়। এখন তারা সৌম্যকে নিয়ে চলেছে সর্বোপরি দলনেতার কাছে। অনেক সময় এভাবে ঝুলে থাকতে থাকতে সৌম্যর হাত পা প্রায় ছিঁড়ে যাওয়ার জোগাড়। লাফালাফি করেও বিশেষ লাভ নেই। সে বুঝতে পারছে সে এক ভয়ঙ্কর মানুষখেকো আদিবাসীর পাল্লায় পড়েছে। মৃত্যু হয়তো তার খুব যন্ত্রণাদায়ক হবে। সৌম্য এবার দেখল তার আশেপাশের জঙ্গল ক্রমশ পাতলা হয়ে আসছে। নারকেল গাছের সংখ্যা বাড়ছে, অর্থাৎ কালো কালো লোকগুলি তাকে নিয়ে সমুদ্র তটের দিকে চলেছে। তাহলে কি তাকে ডুবিয়ে মারবে? আবর্জনা ফেলার মতো উত্তাল সমুদ্রে তাকে কি ছুঁড়ে ফেলবে? ইতিমধ্যে প্রকৃতির বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। গতকালকের মতো রৌদ্র ঝলমলে ভাবটা আজ আর নেই। আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে চারিপাশে কেমন যেন একটা গুমুট ভাব, একটা থমথমে ভাব বিরাজ করছে। যে লাঠিতে সৌম্য ঝুলছে তার দুই প্রান্ত দুই বলিষ্ঠ লোকের কাঁধে। হাত এবং কাঁধের ব্যবহার বেশি করায় প্রাকৃতিক নিয়মে আদিবাসীগুলির কাঁধ সাধারণ সভ্য মানুষের তুলনায় একটু বেশি চওড়া। সৌম্যকে ঝুলিয়ে তারা অনায়াসেই হেঁটে চলেছে, কোনো রকম ক্লান্তির ছাপ নেই। সমুদ্রের তটে অনেকগুলি কালো কালো মানুষ জড়ো হয়েছে। একটি অগ্নিকুণ্ড ও একটি খোদাই করা পাথরের স্তম্ভকে কেন্দ্র করে তারা ঘুরপাক খাচ্ছে। সকলের মুখ থেকে একই ছন্দে একটি শব্দ নির্গত হচ্ছে, এক প্রকার গানের মতো। যদিও সেটা শুনে মনে কোনো সুখের ভাব উদ্রেক হয় না, উল্টে সেই ছন্দে কিছু একটা ভয়ঙ্কর অলক্ষণের বার্তা লুকিয়ে আছে। দূর থেকে সেই শব্দের গম গম ভাব শুনলে রক্ত হিম হয়ে যায়। আকাশে মেঘের ঘন ঘটা ক্রমেই বাড়ছে। তাদের দাপটে সূর্যের তেজ আজ যেন কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। কোনো এক ভয়ঙ্কর অনিষ্টের সাক্ষী হতে চায় না বলে আজ হয়তো সূর্য মেঘের আড়ালে লুকিয়েছে। সমুদ্র তটের বালিমাটির উপরে গর্ত করে 4টি কাঠের স্তম্ভ পোতা হয়েছে। ডোঙার মতো লম্বা এবং পুরু গাছের ছাল, তার ভিতর 2 জন মানুষকে সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে। এর ফলে যে চোঙাকৃতি আকার নিয়েছে তার 2 প্রান্ত অদ্ভুত কৌশলে বেঁধে সেই কাঠের স্তম্ভগুলি থেকে ঝুলিয়ে রাখা হয়েছে।
প্রজ্বলিত অগ্নিকুণ্ড ঠিক তার নিচে সামনে রাখা আছে একটি পাথরের ফলক, তাতে খোদাই করা আছে একটি অদ্ভুত মুখ। পাথর খোদাই করে অঙ্গিরাই মুখটি তৈরি করেছে। এই ফলকটিকেই তারা উপাস্য দেবতা হিসাবে মানে। কালো পাথরে খোদাই করা এই মুখশ্রীটিই হল অঙ্গিদের ভগবান বোয়ান। অগ্নিকুণ্ডটি সদ্য প্রস্তুত করা হয়েছে। তার শিখা মোটা পুরু গাছের ছাল ভেদ করে ভেতরে উষ্ণতা এখনও ছড়িয়ে দিতে পারেনি। গাছের ছালে মোড়া দেহ দুটিকে ঝলছে আদিবাসীরা তাদের দেবতা বোয়ানকে উৎসর্গ করবে এবং তারপর প্রসাদ হিসাবে সেই ঝলসানো দেহের মাংস তারা সকলে মিলে খাবে। সময়ের সাথে সাথে একটু একটু করে অগ্নিশিখা মাথা তুলতে শুরু করেছে। আদিবাসীরা মুখে সেই অদ্ভুত শব্দ করতে করতে চারিপাশ দিয়ে একভাবে প্রদক্ষিণ করছে। অগ্নিকুণ্ডকে কেন্দ্র করে একটি বড় বৃত্ত বানিয়েছে তারা এবং সেই বৃত্তের রেখা ধরেই তারা ঘুরে চলেছে। বৃত্তের মধ্যে দেবতা বোয়ান এবং তাকে উৎসর্গ করা হচ্ছে গাছের ছালে মোড়া দুটি মানব দেহ। দেহ দুটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। দেহের গোটা অংশই গাছের ছাল দিয়ে মোড়া। গুরুগম্ভীর মেঘে ঢাকা প্রকৃতির ফ্যাকাশে আলোয় সমুদ্রতটে এক সাংঘাতিক যজ্ঞ শুরু হয়েছে, যেখানে নর বলি দিয়ে দেবতাকে উৎসর্গ করা হচ্ছে। প্রকৃতির গাম্ভীর্যের সাথে আদিবাসীদের গমগমে কলরব মিশে গিয়ে আজ সমুদ্রটিকে যেন একটু বেশি উত্তাল করে তুলেছে। ঢেউয়ের আকার আয়তন দেখে বোঝাই যাচ্ছে এক বিশাল পর্বত প্রমাণ আক্রোশ তার মধ্যে ফুঁসছে। শুধু সময়ের অপেক্ষা, তারপরেই সে সেটিকে উগরে দেবে মহাপ্রলয়ের আকারে। আদিবাসীদের কোরাস এবার ক্ষণিকের জন্য থামল। বৃত্তটা খুলে গেল। তার মধ্যে ঢুকে এলো লম্বা চওড়া এক বিশাল আকৃতির মানুষ। এই হলো অঙ্গিদের সর্বোপরি দলনেতা। অঙ্গিরা মনে করে তাদের ভগবান বোয়ানের পরেই এই দলনেতার আসন। তার শারীরিক গড়ন বাকি অঙ্গিদের তুলনায় অনেক বেশি ভিন্ন। উচ্চতায় সে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। এছাড়া তার বলিষ্ঠ পেশিবহুল চেহারা তাকে অঙ্গিদের দলনেতায় পরিণত করেছে। অবশ্য অঙ্গিরা মনে করে বোয়ান তাকে এইরূপ শারীরিক গড়ন দিয়েছে শুধুমাত্র দলনেতা হওয়ার জন্য। বৃত্তের ভেতরে তার সাথে নিয়ে আসা হলো সৌম্যকে। যে দুজন লোক সৌম্যকে নিয়ে এসেছিল তারা সৌম্যকে মাটিতে নামিয়ে বৃত্তের থেকে বেরিয়ে গেল। বৃত্তটি বন্ধ হয়ে গতিশীল হয়ে পড়ল। আবার শুরু হলো সেই ছন্দ। সৌম্য দেখল দুটি মানুষকে গাছের ছালে মুড়ে আগুনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনভাবে বাঁধা হয়েছে যে তারা নড়তে চড়তে পর্যন্ত পারছে না। ইতিমধ্যে আগুনের শিখা মাথা চড়াতে শুরু করেছে, আর ক্ষণিকের মধ্যেই দেহ দুটিকে একেবারে ঝলসে দেবে। সৌম্যকেও এই রকম একটি ছালের উপরে শুইয়ে দেওয়া হয়েছে। তার হাত পাও শক্ত করে বাঁধা। সে তার পরিণতি বুঝতে পেরে ছটফট করতে শুরু করল, চিৎকার করতে লাগলো। তবে এই চিৎকার ছটফটানি আর মুক্তি লাভের জন্য নয়। সে জানে বাঁচার আশা আর নেই। এই চিৎকার নির্গত হচ্ছে শুধুমাত্র মৃত্যু ভয়ে। দলনেতা গোছের লোকটি এবার সৌম্যর সামনে হাঁটু গেড়ে বসল। তারপর গাছের ছাল সমেত তাকেও মুড়ে ফেলতে শুরু করল। সৌম্যর ছটফটানি বাড়তে লাগলো। এই ছটফটানির জন্য কিছুতেই তাকে মুড়তে পারছিল না। এবার সেই বলিষ্ঠ লোকটি সৌম্যর ঘাড় লক্ষ্য করে একটি মোক্ষম আঘাত করল। নিমিষের মধ্যে সৌম্যর শরীর স্থির হয়ে গেল। সে জ্ঞান হারালো। এবার ধীরে সুস্থে লোকটি সৌম্যকে গাছের ছাল দিয়ে মুড়তে শুরু করল।
এমন সময় গুরুগম্ভীর পরিবেশকে খান খান করে এক বিশাল বিদ্যুতের ঝলকানি সকলের চোখে মুখে যেন কয়েক মুহূর্তের জন্য আধার লাগিয়ে দিল। তার পর মুহূর্তে কর্ণ বিদীর্ণ করা শব্দ গোটা সমুদ্র তটের এতক্ষণের নিস্তব্ধতাকে যেন চিরে ফালা ফালা করে দিল। সেই সাথে শুরু হলো হাওয়া। দৈত্যের মতো বিশাল একখণ্ড কালো মেঘ হাওয়ার সাথে সমুদ্রের ওপর থেকে উড়ে এলো। অঙ্গিরা এক মুহূর্ত থামল, আকাশের দিকে তাকিয়ে কি জানি দেখল, তারপর আবার ঘুরতে শুরু করলো। প্রকৃতির এইরূপ পরিবর্তন নিয়ে তাদের বিশেষ মাথা ব্যথা নেই। তাদের মতে উপাস্য দেবতা বোয়ান তার জন্য উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করতে আসছে। বোয়ান এলেই প্রকৃতির এইরূপ ক্ষণিকের পরিবর্তন ঘটে। দলনেতার মুখে হাসি ফুটে উঠেছে। বোয়ান এসে গিয়েছে তার ভোগ গ্রহণ করতে। সে সৌম্যকে গাছের ছালের মধ্যে মোড়াতে মোড়াতে চোখ বন্ধ করে একবার আকাশের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে কী সব মন্ত্র পড়ল। তারপর মুখ নামিয়ে সৌম্যকে পাকাপাকিভাবে গাছের ছাল দিয়ে মুড়ে ফেলার প্রস্তুতি নিতেই আবার এক বিদ্যুতের ঝলকানি। সেই সাথে আকাশ যেন সমুদ্র তটে ভেঙে পড়ল। বিশাল বৃষ্টি, নিমেষের মধ্যে সেই প্রলয়ঙ্কর বৃষ্টি অগ্নিকুণ্ডের আগুনকে নিভিয়ে দিল। দলনেতার মুখের হাসি এবার যেন উবে গিয়েছে, তার জায়গায় নেমে এসেছে ভয়ের ছাপ। বৃত্ত ভেঙে অঙ্গিরা ঘোড়া থামালো। দলনেতাও সৌম্যকে ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তাদের সকলের দৃষ্টি সমুদ্রের ওপর। সমুদ্র থেকে একটা চাপা গোঙানির মতো শব্দ আসছে। বিশাল সমুদ্র যেন রুষ্ট হয়ে ধ্বংসলীলার জন্য মত্ত হয়েছে। সমুদ্রের ওপরে এক বিশাল কালো মেঘ অনেকটা নিচু হয়ে নেমে এসেছে। নীল সমুদ্রের জলরাশি ধীরে ধীরে কালো হয়ে উঠছে। বিশাল ফেনা মুখ থেকে উগরে দিয়ে সমুদ্র যেন তার আক্রোশ চরিতার্থ করতে চাইছে। সমুদ্রের মাঝ বরাবর আকাশের কালো মেঘ থেকে চোঙাকৃতি একটি হাওয়ার বলয় নিচে নামতে শুরু করল। ঘুরতে ঘুরতে সেটা লম্বা হয়ে সোজা জলের মধ্যে নেমে এলো। সেই সাথে প্রবল গর্জন করে সমুদ্রের কালো জলরাশি চোঙাকৃতি হাওয়ার বলয়ের মধ্যে দিয়ে সোজা আকাশের মেঘের দিকে উঠে যেতে লাগল। অঙ্গীদের দৃষ্টি স্থির। সমুদ্রের এই প্রাকৃতিক দুর্যোগ তারা আগে কখনো দেখেনি। ভয়ে আতঙ্কে তাদের পা যেন স্থির হয়ে গিয়েছে, গোটা শরীর থরথর করে কাঁপছে। এদিকে সৌম্যর মোড়ক খুলে গিয়েছে। বৃষ্টির ঠান্ডা জল চোখে মুখে পড়তেই তার জ্ঞান ফিরে এসেছে। সেই জলে ভিজে তার হাতে পায়ের বাঁধনগুলো অনেকটা শিথিল হয়ে এসেছে। সে এবার সেগুলিকে টেনে টেনে ছিঁড়ে ফেলল। অঙ্গীদের দৃষ্টি সমুদ্রের দিকেই আবদ্ধ। সৌম্যর এই কার্যকলাপ তাদের চোখে পড়ল না। সৌম্য এবার সমুদ্রের দিকে ফিরল। সেখানকার দৃশ্য দেখে বিস্ময়ে তার চোখে মুখে তাক লেগে গেল। মেঘের আড়াল থেকে কোনো এক বিশাল দৈত্য যেন সমুদ্রের সমস্ত জল শুষে নিতে চাইছে। এক বিশাল জলরাশি পাক খেতে খেতে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রবল বৃষ্টি, সেই সাথে হাওয়ার গো গো শব্দ। পৃথিবীর প্রলয়ের পূর্ব মুহূর্তে বোধ করি এইরূপ দুর্যোগ হবে। সৌম্যর সমগ্র শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে সমুদ্রের এই মহাপ্রলয়ের দৃশ্য দেখে অবাক হলেও তার অবস্থা অঙ্গীদের মতো হলো না। এই প্রলয় যে প্রাকৃতিক কারণে ঘটতে পারে সেটা সে জানে। গ্রামে চাটুজ্জে মশাই তাদেরকে সমুদ্রের এই ভয়াবহ ঝড়ের কথা গল্প করে বলেছিলেন। একে বলা হয় জলস্তম্ভ। সেই কথা সৌম্যর মনে পড়ে গেল। এবার সে পালানোর জন্য প্রস্তুত হতে লাগলো। এই সুযোগ অঙ্গীদের কেউই তাকে আর লক্ষ্য করছে না। সকলের নজর সমুদ্রের ওপরে স্থির।
সৌম্যর নজর পড়ল অগ্নিকুণ্ডের উপরে ঝুলতে থাকা গাছের ছালে মোড়া দেহ দুটির উপর। বলাই বাহুল্য, বৃষ্টির দাপটে অগ্নিকুণ্ড অনেক সময় আগেই নিভে গিয়েছে। কি ভেবে সৌম্য সেই দিকে এগিয়ে গেল। বাঁধন খুলে দিতেই গাছের ছালটি উন্মুক্ত হয়ে গেল। চরম বিস্ময়ে সৌম্যর চোখ বড় বড় হয়ে গেল। তবে এই বিস্ময় আতঙ্কের নয়, এই বিস্ময় আনন্দের। বোধহয় চোখ থেকে অঝোর ধারায় জল বেরিয়ে এসেছে, কিন্তু তা বৃষ্টির জলের সাথে নিজের অস্তিত্বকে মিশিয়ে দিয়েছে। ছালের বাঁধন খুলে দিতেই যে দেহ দুটি ধপ করে সমুদ্র তটের বালিমাটির ওপরে পড়ে, তারা এবার নড়ে চড়ে উঠে দাঁড়িয়েছে। একজন দিবাকর, অপরজন রমেনবাবু। আনন্দে সৌম্যকে দেখে তারা চিৎকার করে উঠল। সৌম্যরও একই অবস্থা, একে অপরকে জড়িয়ে ধরল। অঙ্গিরা যেন সম্মোহিত হয়েছে। তারা ধীরে ধীরে সমুদ্রের দিকেই এগিয়ে চলেছে। সর্বনাশ! সমুদ্রের মধ্যে সৃষ্টি হওয়া সেই বিশাল জলস্তম্ভ এবার চলতে শুরু করেছে। তার গতির অভিমুখ তটের দিকে। এই বিশাল জলস্তম্ভ যদি তটে এসে ভেঙে পড়ে, তাহলে সেই জলোচ্ছ্বাসে তটে থাকা প্রত্যেকটি প্রাণীকে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারবে। সমুদ্রের মধ্যে জলস্তম্ভকে চলতে দেখে অঙ্গিরা আরও বেশি বিস্মিত হয়েছে। তারা একে একে সমুদ্রের দিকেই এগিয়ে যাচ্ছে। এই অসভ্য বর্বর শ্রেণীর মানুষগুলি তাদের মারাত্মক পরিণতি সম্পর্কে এখনও অজ্ঞাত। তারা প্রকৃতির এইরূপ ধ্বংসলীলা দেখে এতটাই বিস্মিত যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এগিয়ে চলেছে সেই দিকে। দিবাকররা জঙ্গলের দিকে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে তারা দেখল সমস্ত অঙ্গিরায় একই রকমভাবে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। দিবাকররা যে পালাচ্ছে সেই দিকে কারোর কোনো লক্ষ্য নেই। এই দৃশ্য দেখে দিবাকররা পালাতে গিয়েও থমকে গেল। তাদের সভ্য মানসিকতা তাদেরকে আটকে দিল। এখন তাদেরকেই কিছু করতে হবে, না হলে এই অসভ্য বর্বর মানুষগুলি আজ সব ডুবে মরবে। এরা প্রকৃতির সম্পদ, তাই এদেরকে রক্ষা করা দিবাকর সৌম্যর কর্তব্য। রমেনবাবু একটু কিন্তু কিন্তু করলেও দিবাকর সৌম্যর নিষ্ঠার কাছে তাকেও হার মানতে হলো। অঙ্গীদের দলনেতা একেবারে সমুদ্রের কাছে পৌঁছে গিয়েছে। ঢেউয়ের ফেনা তার পায়ে এসে লাগছে। দিবাকররা আবার সমুদ্রের দিকে ছুটতে লাগলো। দৌড়ে গিয়ে তারা দলনেতার সামনে দাঁড়ালো। তারপর হাত পা নাড়িয়ে চিৎকার করে সকলের দৃষ্টি তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো। কিন্তু বৃথা চেষ্টা। সকলেই যেন অচৈতন্য। কতগুলি কালো মূর্তি প্রবল বৃষ্টির মধ্যে যন্ত্রচালিতের মতো ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই ভয়ঙ্কর আদিবাসীদের যদি আবার হুঁশ ফেরে, তাহলে দিবাকর সৌম্যদের আবারও পুড়িয়ে মারতে পারে। তবে এই সমস্ত ভয় দিবাকরদের মাথায় আর কাজ করছে না। তারা এখন এই জীবনগুলিকে বাঁচানোর তাগিদে মরিয়া। সৌম্য এবার সেই দলনেতার কাছে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। চোখের দৃষ্টি শূন্য তার। এদিকে বিশাল জলস্তম্ভ ঘুরতে ঘুরতে মন্থর গতিতে তটের দিকে এগিয়ে আসছে। সৌম্যর ঝাঁকুনিতে অনেক সময় পর দলনেতার হুঁশ ফিরল। সেই সাথে সাথে ভয়ে সে একেবারে কুঁকড়ে গেল। সে সৌম্যর মুখের দিকে চেয়ে রইল। সৌম্য, দিবাকর, রমেনবাবু প্রত্যেকে হাত নাড়িয়ে তাকে জঙ্গলের মধ্যে পালানোর নির্দেশ দিতে লাগলো। দলনেতা এবার পিছনে ফিরে চিৎকার করে এক অদ্ভুত ভাষায় কয়েকটি কথা উচ্চারণ করতে লাগলো। বাকি সকলের দৃষ্টিও উদ্ভাসিত। তাদের চোখের মনিও ঘোলাটে। তারা তখনও একইভাবে এগিয়ে আসছে। দলনেতার কথা যেন তাদের কানেই ঢুকছে না। আর একবার সে চিৎকার করে বলে উঠল। এদিকে সৌম্য, দিবাকর, রমেনবাবু
প্রত্যেকে নিজেদের ভাষায় চিৎকার করেই চলেছে। এবার যেন সকলের হুঁশ ফিরল। দলনেতার ইশারায় সবাই এবার মরণপণে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গল এখনো অনেকটাই দূরে। এদিকে জলস্তম্ভের গতি আরও একটু বেড়েছে। সেটি প্রায় তটের কাছাকাছি চলে এসেছে। সেই সাথে এক বিশাল ঝোড়ো হাওয়া তটের উপর দিয়ে অনবরত ঘুরপাক খেতে শুরু করেছে। সেই হাওয়ার মধ্যে দৌড়ে এগিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয়। সকলেই প্রাণের তাগিদে মরণপণে ছুটছে। আর একটু যেতে পারলেই তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারবে। তটের বালিমাটির উপর দিয়ে দৌড়ানো সৌম্য দিবাকরদের অভ্যাস নয়, তাই তারা সকলের পিছনে পড়ে গেল। এমন সময় আকাশ ফাটানো শব্দে কাছেই কোথাও একটা বাজ পড়ল। সেই আলোর ঝলকানি এবং আওয়াজে সকলের চোখে মুখে ধাঁধা লেগে গেল। সেই সাথে বিশাল জলস্তম্ভ আছড়ে পড়ল তটে। নারকোল গাছের থেকে উঁচু হয়ে পর্বতপ্রমাণ জলরাশি তেড়ে ফুঁড়ে এগিয়ে এলো জঙ্গলের দিকে। কিছু মুহূর্ত জঙ্গলের মধ্যে ঢুকে সেই জলরাশি তাণ্ডব চালালো। তারপর ছোটোখাটো কয়েকটি গাছকে সঙ্গে নিয়ে পুনরায় ফিরে গেল সমুদ্রের বুকে। সেই টানে সকলেই ভেসে যেতে পারত, কিন্তু জঙ্গলের গাছগুলির জন্য তারা প্রাণে বেঁচে গেল। জলস্তম্ভের বিশাল জলরাশি জঙ্গলে আছড়ে পড়ার ঠিক পূর্বেই সকলে তাদের কাছাকাছি কোনো বড় বড় গাছকে আঁকড়ে ধরেছিল। জীবন বাঁচানোর তাগিদে শেষ শক্তিটুকু দিয়ে গাছ আঁকড়ে ধরে মরণপণে টিকেছিল। তার ফলে জলের প্রবল দাপটও তাদেরকে টেনে নিয়ে যেতে পারেনি। অঙ্গিরা আবার তাদের সাহস ফিরে পেয়েছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগও অনেকটাই শিথিল হয়ে গিয়েছে। তারা আস্তে আস্তে আবার সৌম্য দিবাকর এবং রমেনবাবুকে চারিদিক দিয়ে ঘিরে ধরতে লাগল। দিবাকররা অবাক হয়ে গেল। তারা অঙ্গিদের প্রাণ বাঁচিয়েছে। এখনও কি অঙ্গিরা তাদেরকে হত্যা করতে চায়? এমন সময় তাদের দলনেতা সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টিতে আগের সেই হিংস্রতা বর্বরতা আর নেই। মুখে একটি অদ্ভুত আওয়াজ করে দুই হাত মাথার উপরে তুলে প্রণামের ভঙ্গিতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তারপর হাত দুটিকে ওপর নিচ করে দিবাকরদের কৃতজ্ঞতা জানাতে লাগল। দলনেতার দেখা দেখি বাকি অঙ্গিরাও মাটিতে বসে পড়েছে। তারা হাত তুলে একই রকমভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে। সৌম্য দিবাকর এবং রমেনবাবু সকলেই বুঝেছিল অঙ্গিরা কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য, কিন্তু আসলে ঘটেছিল অন্য ঘটনা। অঙ্গিরা বুঝেছিল এই তিনজন তাদের ভগবান বোয়ানের পাঠানো দূত, তাই তারা যখন তাদের বলি দেওয়ার চেষ্টা করেছিল তখন উপাস্য দেবতা বোয়ান তাদের উপরে রুষ্ট হয়েছিল এবং ফলস্বরূপ তাদের প্রাণ নিয়ে নিতে উদ্যত হয়েছিল। এরপর অনেক দিন তারা সেই দ্বীপে ছিল। অঙ্গিরা তাদেরকে ভগবান জ্ঞানেই যত্ন করত। তাদের সাহায্যেই দিবাকররা একটি বড় নৌকা তৈরি করে। নৌকা বললে কম বলা হবে, সেটিকে ছোটোখাটো জাহাজ বলা চলে। এরপর একদিন অঙ্গিদের বিদায় জানিয়ে অনেক খাদ্য সামগ্রী এবং পানীয় জল নিয়ে আবার তারা সমুদ্রপথে যাত্রা শুরু করে। আপনারা শুনছিলেন আঙ্গামানিয়ানের চতুর্থ পর্ব রচনায় আমি অয়ন। গল্পে সৌম্যর চরিত্রে শীতম, দিবাকরের চরিত্রে বিক্রম, গল্প পাঠ এবং রমেনবাবুর চরিত্রে আমি অয়ন। সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা চ্যানেল এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন। সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক।
আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে হাজির হব আরও নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা। নমস্কার।